নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদের সঙ্গে আবার বাংলাদেশের বিশেষ প্রতিবেদন নিয়ে। আর আজকের প্রতিবেদনে থাকছে তারেক রহমান কিভাবে মায়ের শোককে বুকে নিয়ে নির্বাচনী প্রচারে নামছেন, আর অন্যদিকে জামাত এবং এনসিপি সহ 10 দলের যে জোট, সেই জোটের কৌশল এই মুহূর্তে কোন পর্যায়ে, কিভাবে কৌশলগতভাবে জামাত, এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দল জামাতের সঙ্গে জোটে যুক্ত হয়েছে তারা কিভাবে এগোচ্ছে, সেই কৌশল কি। সেই সঙ্গে এই জামাত, এনসিপি সহ 10 দলের জোটে প্রধানমন্ত্রী কে হবেন প্রধানমন্ত্রী মুখ, তা নিয়েও থাকছে আমাদের প্রতিবেদনে আলোচনা। এবং অবশ্যই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়েও থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন। এবং ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এই মুহূর্তে কী ভূমিকা পালন করছেন, বাংলাদেশ কোথায়, তা নিয়ে থাকছে আমাদের প্রতিবেদন। এবং অবশ্যই সর্বোপরি সবার শেষে থাকবে আওয়ামী লীগ, তারা কি শেষমেশ নির্বাচনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাবেন, নাকি তারা নির্বাচনকে উত্তাল করে দেওয়ার চেষ্টা করবেন। এই সব নিয়েই আজকে বাংলাদেশের বিশেষ প্রতিবেদন। আপনারা পুরো প্রতিবেদনে চোখ রাখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সরাসরি প্রতিবেদনে চোখ রাখবো, আর কোনো ভরিতা নয়। আমরা আগেই জানিয়েছিলাম যে জামাতের গন্ধ প্রথমে গায়ে মাখতে চায়নি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, অর্থাৎ যেখানে রয়েছেন নাহিদ ইসলাম, যেখানে রয়েছেন সার্জিস আলম, যেখানে রয়েছেন হাসনাত আবদুল্লাহের মতো তরুণ তুর্কি নেতারা। তারা ভেবেছিলেন এবারের বাংলাদেশের নির্বাচনে তারা একক লড়াই করবে এবং একক শক্তিতে লড়াই করলে তারা তাদের জনপ্রিয়তা বুঝতে পারবেন। কিন্তু কোথাও না কোথাও তারা গিয়ে বুঝতে পেরেছেন একেবারে নির্বাচন যখন দোরগোড়ায় বা সন্নিকটে বলা যায়, সেই সময় এনসিপি বুঝতে পারছে বা জাতীয় নাগরিক পার্টি বুঝতে পারছে যে তাদের জনপ্রিয়তা সেভাবে গড়ে ওঠেনি, ফলে আসন সংখ্যা তারা সেভাবে বেশি পাবেন না। এরপরই তারা জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের কথা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। শফিকুর রহমান সঙ্গে সঙ্গে স্বাগত জানায় এনসিপিকে। দলে রয়েছে এনসিপি, এছাড়াও এলডিপি, এছাড়াও আরও বিভিন্ন ইসলামপন্থী দলগুলো, তারা কিন্তু জামাতের সঙ্গে জোটে রয়েছে। কিন্তু মুখ্য মৌলিক বিষয় সেটা হচ্ছে এই জোটের কৌশল কি হবে। এই জোটের কৌশল একটাই, মানুষের কাছে তারা প্রচারে যাবেন যে এতদিন বাংলাদেশ রয়েছে, সেখানে কোনো ইসলামিক সরকার গড়ে ওঠেনি, এবার একটা ইসলামিক সরকার গড়ে ওঠা উচিত, সেটা বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝানোর মরিয়া প্রয়াস নিয়ে এই জামাত, এনসিপি বা এলডিপি বা এই যে 10 দলের জোট বিএনপির বিরুদ্ধে তারা বোঝাবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে খালেদা জিয়ার আমলকে মনে করিয়ে বোঝানো হবে যে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের প্রভূত উন্নয়ন করতে পারেননি, তাই জামাত, এনসিপি বা এই ধরনের দলগুলোকে একবার সুযোগ দেওয়া দরকার। সুযোগ দিলে তারা করে দেখিয়ে দেবে যে তারা বাংলাদেশের জন্য কি করতে পারে, বাংলাদেশের জন্য তাদের বেটার প্ল্যান কি রয়েছে। যেখানে 17 বছর পর বিএনপির শীর্ষ নেতা বাংলাদেশের মাটি ছুঁয়ে প্রণাম করেছেন, 8.5 লক্ষ মানুষের সামনে তারেক রহমান গলা উঁচিয়ে বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। এই কি প্ল্যান রয়েছে তারেক রহমানের, সেটা জানার কিন্তু মরিয়া চেষ্টা জামাত করছে। কিন্তু তারা হাত গুটিয়ে বসে থাকবে না। আমি যে কথা বলছিলাম, ইসলামিক সরকার হোক, খালেদা জিয়ার আমলে বাংলাদেশের উন্নতি হয়নি, ফলে বিএনপি বাংলাদেশকে উন্নতির পথ দেখাতে পারবে না। পথ দেখাতে পারবে জামাত, এনসিপি, এলডিপি বা অন্যান্য জোট সঙ্গী যারা রয়েছেন, এই মহাজোটের সরকার। এবং তার সঙ্গে যেটা বোঝানো হবে সেটা হবে যে তারেক রহমান কি সেন্টিমেন্ট বুঝবেন। 17 বছর তিনি দেশের বাইরে, তিনি এখন নির্বাচনের সময় এসে কি সেন্টিমেন্ট বুঝবেন। সেন্টিমেন্ট যিনি বুঝবেন তিনি হচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান, যাকে নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে ব্যাপক একটা আলোচনা হচ্ছে। ফলে এই বিষয়টাকে তারা স্ট্র্যাটেজিক্যালি রাখছে। এবং এই সঙ্গে একটা ডিভিডেন্ডের জায়গায় জামাত রয়েছে। আমরা আগেও বলেছি জামাতে ডিভিডেন্ডে থাকার কারণ ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু অনেক বেশি কমফোর্টেবল মনে করছে জামাত এবং এই জামাত ঘনিষ্ঠ যে জোট হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, এই জোটকে তিনি কিন্তু এগিয়ে রাখছেন। কারণ এর অঙ্ক আপনাদেরকে বলেছি যে ডক্টর ইউনূস কিন্তু মনে করছেন যে মামলা থেকে তাকে যদি বাঁচতে হয় এবং আগামী দিনে তাকেও কিন্তু বিচারের দোরগোড়ায় দাঁড় করানোর একটা মরিয়া চেষ্টা হবে। ফলে সেটা যদি না করতে হয়, সেটা থেকে যদি দূরে থাকতে হয়, তাহলে জামাতই হচ্ছে তার পয়লা নাম্বার পছন্দ। কারণ জামাতের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস। এই ডিজায়ার, এই স্বপ্ন ডক্টর ইউনূসের মধ্যে কিন্তু রয়েছেন। এবং খুব ভুলচুক না হলে
বাংলাদেশে বিরাট কোনো পরিবর্তন না হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তার যে টেনর, তার যে মেয়াদ, সেই মেয়াদ শেষের পরবর্তীকালে অধ্যাপক ইউনূস, নোবেলজয়ী ইউনূস হতে চলেছেন রাষ্ট্রপতি বাংলাদেশে। তাহলে তিনি অধিকতর গুরুত্ব পাবেন, সমস্ত মামলা থেকে রেহাই পাবেন, তার ঘাড়ে কোনো দায় চাপবে না, তাকে বিচারের জন্য দোরগোড়ায় রাখা হবে না, বা এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তাকে দাঁড়াতে হবে। ফলে এখান থেকে জামাত কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে শুরু করেছে। এবার তারেক রহমান, তিনি কিন্তু ইতিমধ্যেই প্রচার পর্ব জোর কদমে শুরু করেছেন, বিভিন্ন ক্ষেত্রে প্রার্থী পর্বকে রিভাইজ করছেন, 50-60টা জায়গায় তিনি যাচ্ছেন। সদ্য তিনি মাতৃহারা হয়েছেন, ফলে খালেদা জিয়ার সেই যে শোক, সেটাকে কিন্তু তিনি তার নির্বাচনী ময়দানে রাখতে চলেছেন। যে মা চেয়েছিলেন স্বপ্নের বাংলাদেশ দেখতে, প্রগতিশীল বাংলাদেশ দেখতে, উন্নয়নশীল বাংলাদেশ দেখতে, মায়ের আর দেখা হলো না। কিন্তু আপনারা খালেদা জিয়াকে মনে রেখে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে মনে রেখে বিএনপিকে আর একবার সুযোগ দিয়ে দেখুন। এই বিএনপি বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আনবে। সবচেয়ে বড় কথা তিনি বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ব, অর্থাৎ সাধারণ মানুষের যে প্রত্যাশা, যা যা প্রত্যাশা সাধারণ মানুষের রয়েছে, প্রচারে গিয়ে তারেক রহমান সেই প্রত্যাশাগুলো শুনছেন। তার আশেপাশের সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন বিএনপি নেতারা, তারা সেটা নোট করছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা কি রয়েছে। দরিদ্রতা কেটে যাক, 21% ওপর দরিদ্রতা চলে গেছে, ভাবতে পারছেন? বাংলাদেশের মানুষ চাইছে অর্থনৈতিকভাবে সবার হাতে টাকা থাকুক, ক্রয় করার ক্ষমতা থাকুক, বস্ত্র শিল্প পুনরুদ্ধার হোক, সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য আবার ভালো হোক, বাংলাদেশে বিনিয়োগ আসুক, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তারেক রহমান কিছু ভালো ভাবনা করুক। এই বিষয়গুলোই কিন্তু প্রচারে গিয়ে শুনছেন তারেক রহমান। ফলে সেগুলো নিয়ে কিন্তু তিনি ডিজাইন করছেন। আবার বলবো, তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। এই প্ল্যানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেই গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে তিনি যদি এগিয়ে যেতে পারেন, তার রাজনৈতিকভাবে তারেক রহমান সাফল্য পেতে পারেন। লড়াই কঠিন, তিনি জানেন, কিন্তু সেই কঠিন লড়াইয়ের মধ্যেও যেহেতু তিনি জিয়াউর রহমানের পরিবার, ফলে তার বাবা একটা আর্মি শীর্ষ পদে ছিলেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে খালেদা জিয়া, ফলে পরিবারের একটা ব্যাকগ্রাউন্ডের অবশ্যই মূল্য রয়েছে। একই সঙ্গে তিনিও খুব বিবেচকের মতো কথা বলেন, এবং বাংলাদেশের নিয়ে তার একটা আবেগ রয়েছে। ফলে এক্ষেত্রে তারেক রহমান এই ইস্যুগুলোকে সামনে রাখছেন। কিন্তু এর মাঝে আজকের প্রতিবেদনে নতুন যে বিষয়টা, সেটা আপনাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে এনসিপি জামাত আগে জোট হচ্ছিল না, তার কারণ অনেক দাবি দাওয়া ছিল। জামাত বলেছিল অত দাবি দাওয়া হলে হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে জামাতের আমির শফিকুর রহমান, তিনি কিন্তু অনেক বেশি দূরদর্শিতা দেখাচ্ছেন, এবং শফিকুর রহমান কিন্তু বলেছেন এনসিপিকে 30টা আসন ছেড়ে দেবে। তাদের মানে হাতের মধ্যে থাকা, জামাতের প্রার্থী দাঁড়ালে সেখানে জয় নিশ্চিত, এই ধরনের 30টা আসন জাতীয় নাগরিক পার্টিকে তারা ছেড়ে দেবে। কিন্তু এই আসন ছেড়ে দেওয়াটাই শুধু স্যাক্রিফাইস নয়, বাংলাদেশে এই জামাত, এনসিপি, এলডিপি বা ইসলামপন্থী দলগুলোর যে 10 দলের জোট, এই জোটের মধ্যে প্রধানমন্ত্রীর মুখকে, সেটাই ব্যাপার। সেটা নিয়ে কিন্তু একটা দড়ি টানাটানি চলছে, ঠান্ডা লড়াই চলছে। জোট হয়েছে, ঘোষণা হয়ে গেছে। তাহলে কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, নাকি জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মুখ, এনসিপির প্রথম সারির মুখ নাহিদ ইসলাম হতে চলেছেন প্রধানমন্ত্রী? তাসেল কিন্তু লেগে গেছে। নাহিদের একটা জনপ্রিয়তা রয়েছে, তার দল তার সঙ্গে রয়েছে। ফলে নাহিদ ইসলামের মতো ছেলেকে, তরুণ তুর্কি নেতাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী করা যায়, এ নিয়ে কিন্তু বাংলাদেশের একটা যুব সমাজ খুব উজ্জীবিত হয়ে চলেছে। আবার অনেকে বলছেন জামাতের আমির শফিকুর রহমানের মতো দূরদর্শী পরায়ণ লোককে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী করা যায়, তাহলে বাংলাদেশে একটা প্রকৃত গণতান্ত্রিক প্রজাতন্ত্রী সরকার গড়ে উঠবে, যে সরকার উন্নয়নের কথা বলবে, প্রগতির কথা বলবে, এমনটা বিশ্বাস করছেন অনেক। ফলে ঠান্ডা লড়াই চলছে। মানুষও খানিকটা বিভ্রান্ত, নাহিদ না শফিকুল, শফিকুল না নাহিদ, শফিকুর রহমান নাকি নাহিদ ইসলাম। ইতিমধ্যেই জনতা নিজেদের মতো করে ভাবতে শুরু করেছে যে কাকে বাঁচবে, এই সূক্ষ্ম জায়গাটায় কাকে বাঁচা উচিত। ফলে প্রধানমন্ত্রী মুখ
করে লড়াইয়ে এই মুহূর্তে যেতে নারাজ এনসিপি জামাত। তারা আগে থেকে বলছেন যে তারা আগে নির্বাচনী কৌশল, প্রচার কৌশল ভেবেছেন, কে প্রধানমন্ত্রী হবেন ভাবেননি। কিন্তু এটা কি সম্ভব? অবশ্যই তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা থেকে উদ্ভূত দুটি জনপ্রিয় নাম শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম। দুজনেই কিন্তু প্রধানমন্ত্রীর দাবিদার। আমি আবার বলছি, আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি সঠিক সময় হয় এবং সেখানে যদি জামাত শিবির সহ এই জোটপন্থী দলগুলো জিতে আসে, তাহলে কিন্তু এই প্রধানমন্ত্রী নিয়ে একটা ঠান্ডা লড়াই দেখা যাবে। এবং আমি জানি না ডক্টর ইউনূস সেই সময় কার দিকে ঝুঁকে পড়বেন, কাকে রেকমেন্ডেশন করবেন, নাহিদ ইসলাম নাকি শফিকুর রহমান। আর আজকের এই আলোচনার সর্বশেষে আওয়ামী লীগের কথা বলতে হবে। এখনও উইসপারিং ক্যাম্পেইন চলছে। ভারতবর্ষে বসে শেখ হাসিনা বারে বারে বার্তা দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু অবাধ করতে গেলে আওয়ামী লীগকে সুযোগ দিতেই হবে এবং সেই সুযোগ করে দেবেন ডক্টর ইউনূস। এত প্রত্যয় শেখ হাসিনা পাচ্ছেন কোথা থেকে তার এত কনফিডেন্স আসছে? এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি নির্বাচনে অংশ যদি না নিতে দেওয়া হয় আওয়ামী লীগকে, 12 তারিখে নির্বাচনের দিন 20 আগে থেকেই বাংলাদেশকে উত্তাল করার পরিকল্পনা আওয়ামী লীগ বা ছাত্রলীগের রয়েছে? এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাববার বিষয়। এবং সর্বোপরি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করবার জন্য সে দেশের নির্বাচন কমিশন তৎপর রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার বাংলাদেশ সংক্রান্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে। তবে নিশ্চয়ই আপনারাও ভাবনা চিন্তা করুন, প্রধানমন্ত্রীকে জামাত এনসিপিআই 10 দলের জোটে নাহিদ ইসলাম নাকি শফিকুর রহমান। ধন্যবাদ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।